22 বছর পর আজ নীলফামারী যাচ্ছেন তারেক রহমান। চুয়ান্ন বছরে কারো আন্তরিকতায় প্রশ্ন তুলতে চাই না বলেছেন ডাক্তার শফিকুর রহমান। হাদি হত্যার তদন্তে রোববার জাতিসংঘে চিঠি দেবে সরকার। নির্বাহী আদেশে স্বাক্ষর, ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর শুল্ক আরোপ করবেন ট্রাম্প। এবং আবারও রোনালদোকে ছাড়াই আল নাসরের জয়। আমন্ত্রণ বেলা 11টা নিউজে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। মশলা বদলে ফেলেছে, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। নির্বাচনী জনসভায় যোগ দিতে দীর্ঘ প্রায় 22 বছর পর আজ শনিবার উত্তরের জেলা নীলফামারীতে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনে উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা। দুপুর 1:30টার দিকে জেলার পৌর মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। তার আগমন ঘিরে শহরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রিয় নেতাকে বরণ করে নিতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি, সেই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। মাঠে অবস্থান করবে পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক জানান, তারেক রহমান হেলিকপ্টার যোগে সভাস্থলে পৌঁছাবেন। তার আগমন ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নেতাকর্মীরা উচ্ছ্বসিত। সমাবেশে জেলা উপজেলার বিভিন্ন জায়গা থেকে প্রায় 2 লক্ষাধিক নেতাকর্মীর সমাগম হবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, একটা ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আগামী 12 তারিখ আমাদেরকে মুক্তির হাতছানি দিচ্ছে। 54 বছরে যারা রাজনীতি করেছেন অনেকেই চেষ্টা করেছেন। আমরা কারো আন্তরিকতার ওপর কোনো প্রশ্ন উত্থাপন করতে চাই না। তারা তাদের যোগ্যতা ও আন্তরিকতা দিয়ে যেটুকু পেরেছেন বাংলাদেশ এবং তার জনগণকে দিয়েছেন। কি দিয়েছেন, কি দিতে পারেননি তার সবকিছুর সাক্ষী এদেশের 18 কোটি মানুষ। শুক্রবার দিনগত রাত 8:30টার দিকে ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। সদর উপজেলা শাখার আমির মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ওই বাংলাদেশটাও চাই না, যেই বাংলাদেশ 54 বছর পরেও শিরটা সোজা করে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না বিশ্বের দরবারে। বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানো একটা বাংলাদেশ চাই। ওই বাংলাদেশ চাই যেই বাংলাদেশে আমার মায়ের সম্পদ, ইজ্জত এবং জীবনের উপর আর কেউ কোনো হামলা করার দুঃসাহস দেখাবে না। ওই বাংলাদেশটা আমরা চাই যেখানে রাষ্ট্রের সমস্ত কর্মকর্তা কর্মচারী জনগণের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করবেন, কোনো জালিমের কোনো প্রেসার বা চাপের তোয়াক্কা করবেন না। ইনকিলাব মঞ্চের শরীফ উসমান হাদি হত্যার তদন্তে আগামী রোববার জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থায় আনুষ্ঠানিক চিঠি পাঠাবে অন্তর্বর্তী সরকার। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। বিবৃতিতে বলা হয়, শরীফ উসমান হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনরতদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি। সরকার এটিও পুনর্ব্যক্ত করেছে যে ওসমান হাদি হত্যার বিচারে সরকার বদ্ধপরিকর। জাতিসংঘের অধীনে তদন্ত পরিচালনার আইনগত দিক সরকার গভীরভাবে পর্যালোচনা করছে। এ বিষয়ে আগামী রোববার জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থায় আনুষ্ঠানিক চিঠি পাঠাবে সরকার। এর আগে আজ দুপুরে
জাতিসংঘের অধীনে শহীদ শরীফ ওসমান হাদী হত্যার তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। গতকাল বৃহস্পতিবার রাতেও কয়েক দফা আলটিমেটাম দিয়ে জাতিসংঘের অধীনে শরীফ ওসমান হাদী হত্যার তদন্তের দাবিতে যমুনার প্রবেশমুখে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীরা। এদিকে রাজধানীতে শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও রাকসু জিএস সালাউদ্দিন আম্মারের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার মাগরিব নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জোহা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা হাদী হত্যার দ্রুত বিচার এবং ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর পুলিশের এমন ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ জানান। এ সময় ডগ আর পুলিশ দুইটাই খবিশ। জুমা জাবের আম্মার জুলাইয়ের অহংকার, আমার ভাইয়ের ওপর হামলা কেন, ইন্টারিম জবাব চাই, এমন স্লোগান দিতে দেখা যায়। এ সময় রাকসুর সহকারী ক্রীড়া সম্পাদক আবু সাইদ মোহাম্মদ নুন বলেন, এক শুক্রবারে সন্ত্রাসীরা আমার ভাই শহীদ ওসমান হাদীকে গুলি করে হত্যা করেছিল, ঠিক একই শুক্রবার আজ একটি ইন্টারিম সরকার থাকা সত্ত্বেও আমাদের আন্দোলনরত ভাইদের ওপর মর্মান্তিক হামলা চালানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। নাটা ডেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান, ড্রিঙ্কো চাবান। বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াতে ইসলামীর কোথাও এমপি হয়নি বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তিনি পটুয়াখালী ৩ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী। সমাবেশে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আজ বকুলবাড়িয়া এই সমাবেশ থেকে আর কাউকে কোনো বাড়াবাড়ি করতে দেওয়া হবে না। যারা বাড়াবাড়ি করবে তাদেরকে সবাই মিলে উচিত শিক্ষা দেবেন। শুক্রবার পটুয়াখালীর বকুলবাড়িয়া পাতাবুনিয়া হাই স্কুল মাঠে নির্বাচনী জনসভায় একথা বলেন নূর। বিএনপি সহযোগিতা ছাড়াও কোনো জায়গায় এমপি হয় না। যদিও জামাত একটা জোট করছে, চরমনায় একটা জোট করছে, তাদের প্রতি আমার শুভকামনা, তাদের জন্য দোয়া। এই গণতন্ত্র 10 মিনিট জামাত ইসলামী এবং চরমনায় ভাই বোনদেরকে আমি অনুরোধ করব, আহ্বান জানাবো, 299 আসনে জামাত এবং চরমনায় নির্বাচন করুক। এলাকার স্বার্থে এলাকাকে এগিয়ে নিতে আমি এইখানে আপনাদের সন্তান হিসেবে আজকে যে আপনারা নির্বাচন করছেন, এই নির্বাচনের পরিবেশ তৈরিতে আমাদের অবদান আছে। তাই এই পটুয়াখালীর দিনে আমি আপনাদের সহযোগিতা চাই, আমি আপনাদের দোয়া চাই এবং আমি অঙ্গীকার করছি, আমি 12 তারিখ নির্বাচিত হলে আমি এখানে দল মত নির্বিশেষে সকলকে নিয়ে কাজ করব। ফরিদপুর 1 আসনে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন। শুক্রবার দুপুরে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রাম এলাকায় নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে দোলন অভিযোগ করে বলেন, সংবিধান ও নির্বাচনী আইনের সব শর্ত পূরণ করেও একটি পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার হচ্ছে। ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করার সাহস না পেয়ে একটি মহল আদালত ও প্রশাসনিক প্রক্রিয়াকে ব্যবহার করে নির্বাচনী ময়দান থেকে আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তিনি আরও বলেন, অন্য প্রার্থীদের ক্ষেত্রে আদালতের আদেশের লিখিত কপি দ্রুত সরবরাহ করা হলেও আমার ক্ষেত্রে সেই কাগজ ইচ্ছাকৃতভাবে আটকে রাখা হয়েছে। এর মাধ্যমে ফরিদপুর 1 আসনে ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার উৎসাহ নষ্ট চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। আমি সব সময় সেই স্বাধীনতাকামী মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের যে শক্তি, সেই শক্তির সঙ্গে ছিলাম, আছি এবং থাকব। আমি আবারও বলছি যে আমাকে অন্যায়ভাবে ষড়যন্ত্র করে উচ্চ আদালতের মাধ্যমে নির্বাচনের মাঠ থেকে সরানোর যে চেষ্টা
চক্রান্ত হচ্ছে, এটি দেশের সংবিধান বিরোধী, আরপিও বিরোধী, আইন বিরোধী। এই কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়াকে চরমভাবে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে। 2001 সালের পর বিএনপি অশিক্ষিতদের হাতে চলে গেছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম। তিনি বলেন, জিয়াউর রহমানের মৃত্যুর পরে আস্তে আস্তে বিএনপি অবনতির দিকে যেতে লাগলো। বেগম জিয়ার সময় আমরা কিছুটা থামায় দিয়েছিলাম, কিন্তু 2001 সালের পর বিএনপি দুর্নীতিবাজ ব্যবসায়ী, সন্ত্রাসী, অশিক্ষিত এবং ঋণ খেলাপিদের হাতে চলে যায়। এটার আমি প্রতিবাদ করেছিলাম, কিন্তু আমার কথা শুনে নাই। ঠিক তখন আমি চিন্তা করলাম, আমার কথা যেহেতু শুনে নাই, আমাকেই বিদায় নিতে হবে। শুক্রবার বিকেলে 14 গ্রামের কুমিল্লার মিয়া বাজার লতিফুন্নেসা উচ্চ বিদ্যালয়ের মাঠে উজিরপুর জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিশোধের পথে মৃত্যুর পরে আস্তে আস্তে অধঃপতনের দিকে যেতে লাগলো। বেগম জিয়ার সময় এসে আমরা কিছু থামাই দিলাম, কিন্তু 2001 সালের পরের থেকে এই দলটি দুর্নীতিবাজ ব্যবসায়ীদের হাতে চলে যায়, সন্ত্রাসীদের হাতে চলে যায়, অশিক্ষিত লোকদের হাতে চলে যায় এবং ঋণ খেলাপিদের হাতে চলে যায়। এটা আমি প্রতিবাদ করেছিলাম, কিন্তু আমার কথা শুনে নাই। তখন আমি চিন্তা করলাম, আমার কথা যখন শুনে নাই, আমাকে বিদায় দিতে হবে। আমি তখন পৃথিবীতে ইতিহাসে হয় নাই, সাবেক রাষ্ট্রপতি, সাবেক স্পিকার, 6 জন মন্ত্রী, প্রায় 24 জন এমপি, পৃথিবীতে কোনো কথা হয় নাই এরকম ঘটনা। তাদেরকে নিয়ে বিএনপির বিরুদ্ধে আমরা বিদ্রোহ করে নতুন দল গঠন করেছিলাম। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার একটি নির্বাহী আদেশের স্বাক্ষরের পর বলেছেন, তিনি ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করতে পারেন। ওই আদেশের কত শতাংশ হারে শুল্ক আরোপ করা হবে তা বলা হয়নি, তবে উদাহরণ হিসেবে 25% শুল্কের কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, ইরান থেকে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে কোনো পণ্য বা সেবা ক্রয়, আমদানি বা অন্য কোনোভাবে সংগ্রহ করা হলে এমন যে কোনো দেশ থেকে যুক্তরাষ্ট্রের রপ্তানি করা পণ্যের ওপর এই শুল্ক প্রযোজ্য হবে। নির্বাহী আদেশটির বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি ট্রাম্প, তবে শুক্রবার রাতে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি আবারও বলেছেন, ইরানের হাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। এটি এমন সময়ে হলো যখন ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের সিনিয়র কর্মকর্তারা আলোচনা করছিলেন। এর আগে কয়েক সপ্তাহ ধরে উভয় পক্ষ থেকেই পাল্টাপাল্টি হুমকি আসছিল। চলতি বছরের শুরুতে নিজেদের সামাজিক মাধ্যম সোশ্যাল ট্রুথে ট্রাম্প ইরানের সঙ্গে যেসব দেশ ব্যবসা করে তাদের ওপর 25% শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। টানা দ্বিতীয় ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই মাঠে নেমেছে আল নাসর। তাকে স্কোয়াডের বাইরে রাখা হলেও জয় ঠিকই পেয়েছে ক্লাবটি। আল ইত্তিহাদের বিপক্ষে 2-0 ব্যবধানে জয় পেয়েছে আল নাসর। শুক্রবার সৌদি প্রো লিগে ম্যাচের শেষ দিকে সাবেক লিভারপুল ফরওয়ার্ড সাদিও মানে ও অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল গোলে জয় নিশ্চিত করে দলটি। ম্যাচের 7ম মিনিটে আল নাসরের ঘরের দর্শকদের একটি অংশ রোনালদোর প্রতি সমর্থন জানায়, উঁচিয়ে ধরেন তার নাম ও 7 নম্বর লেখা হলুদ প্লেকার্ড। গত সোমবার 41 বছর বয়সী রোনালদো আল রিয়াদের বিপক্ষে 1-0 গোলের জয়ের ম্যাচেও খেলেননি। পর্তুগিজ সংবাদ মাধ্যম আল বোলা জানিয়েছে, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড যেভাবে ক্লাব পরিচালনা করছে তাতে অসন্তুষ্ট হয়ে রোনালদো খেলতে অস্বীকৃতি জানিয়েছে। বিবিসি স্পোর্টসকে সৌদি প্রো লিগ জানিয়েছে, ক্লাবের বিকাশ ও লক্ষ্যে
রোনালদোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সঙ্গে এটিও যোগ করেছে, কোনো ব্যক্তি যত বড় তারকাই হোক না কেন নিজের ক্লাবের বাইরে সিদ্ধান্ত নির্ধারণ করতে পারেন না। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। 22 বছর পর আজ নীলফামারী যাচ্ছেন তারেক রহমান। চুয়ান্ন বছরে কারো আন্তরিকতার প্রশ্ন তুলতে চাই না বলেছেন ডাক্তার শফিকুর রহমান। হাদি হত্যার তদন্তে রোববার জাতিসংঘে চিঠি দেবে সরকার। নির্বাহী আদেশের স্বাক্ষর, ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর শুল্ক আরোপ করবেন ট্রাম্প। এবং আবারও রোনালদোকে ছাড়াই আল নাসরের জয়। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।